আপনারা না খুব ক্রিটিসাইজ করেন আমাকে এখন। আপনি যবে থেকে এই পাশ বালিশের ওয়ার্ডগুলো পড়তে শুরু করেছেন না, আপনি কেমন বদলে গেছেন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও। আজকে আমি রিভিউ দেবো দি একেন বেনারসি বিভীষিকা মুভির ওপর। এই মুভিটা রিলিজ হয়েছে 16 মে 2025 শুক্রবার, এবং আজকে আমি মুভিটা দেখেছি এবং আমি নিজের রিভিউ দেবো যে আমার কেমন লেগেছে মুভিটা। সত্যি কথা বলতে একেন বাবুর যে ক্যারেক্টারটা, যেটাকে বানানো হয়েছে যে সিরিজটা, সেইটাতে যে একটা ডিটেকটিভ ক্যারেক্টার সঙ্গে কমেডিটাকে এত সুন্দরভাবে যে ব্লেন্ড করেও দেখানো যায়, এটা একটা নতুন পার্সপেক্টিভ তুলে ধরা হয়েছে। এবং দি একেন বাবুর মানে যে সিরিজে যে ক্যারেক্টারটা প্লে করে অনির্বাণ চক্রবর্তী, সে জাস্ট অসাধারণ প্লে করে, এবং তার যেই ন্যাচারাল অ্যাক্টিং এবং যে মুখের একটা এক্সপ্রেশন, মানে দেখে মনে হবে একজন শান্তশিষ্ট বাঙালি, কিন্তু তার যে ব্রেন এতটা শার্প, এবং সে যে কোনো জিনিসকে এত খুঁটিয়ে দেখে। একটা ডিটেকটিভ, সে যদি কোনো জায়গাতে যায় তাহলে সেই পুরো জিনিসটাকে খুঁটিয়ে দেখে, অন্যরা বুঝবে না কিন্তু সে সব নোটিস করে। এবং দি একেন বাবুর সেম জিনিস, কিন্তু সে বাইরের বিহেভিয়ারটা এমন দেখায় বা তার ফেশিয়াল এক্সপ্রেশনটা এমন থাকে, দেখে মনে হয় যে খুবই একটা কমেডি কাইন্ড অফ ক্যারেক্টার, কিন্তু সে খুব শার্প। এবং আজকে যে মুভিটা যেটা নিয়ে আমরা কথা বলবো, বেনারসি বিভীষিকা, তো এই মুভিটাতে মেইনলি দেখানো হচ্ছে, যেটা আমরা ট্রেলার দেখেও বুঝেছি, যে সৌমকের ফ্রেন্ড হচ্ছে গৌরব চক্রবর্তী। গৌরব চক্রবর্তী আশা করা ছিল কলকাতায়, কিন্তু সে আসতে পারেনি। তার জন্য সে সৌমককে বলেছে, তুমি তাহলে বেনারসে আসো, আমার ছুটিও চলছে, তোমরা এসে আমার বাড়িতেও থাকবে। এবং এখানে হোলিও আসছে, এবং বেনারসের হোলি খুবই বিখ্যাত হোলি, কারণ এখানে যেটাকে বলা হয় যে শ্মশান থেকে ছাই নেশে ছাই মেখে হোলি খেলা হয়। তো এরকম হোলি খেলা হয়, তো তোমরাও আসো, তোমরাও দেখবে, তোমাদেরও ভালো লাগবে, এক্সপিরিয়েন্স হবে নতুন, এবং ঘোরা হবে আর দেখাও হবে। তো তারপর সোমক, শহর্ত এবং অনির্বাণ চক্রবর্তী এরা যায় বেনারসে, এবং সেখানে গিয়ে গৌরব চক্রবর্তী বাড়িতে ওঠে, এবং গৌরব চক্রবর্তী থাকে তার কাকা এবং কাকির সঙ্গে। কাকির ক্যারেক্টারটা প্লে করেছে হচ্ছে ঈশা সাহা। এবং সেইখানে আমরা প্রথমেই দেখি যে কাকার সঙ্গে কাকির বয়সের ডিফারেন্স অনেক, এবং যে কাকা সে একজন ক্যান্সার পেশেন্ট, 6 মাসের মতো তার সময় আছে ডক্টর বলেছেন। এবং তার একটা শখ হচ্ছে সে অ্যান্টিক জিনিস, যেমন পেন্টিং হলো কিংবা কোনো নেকলেস হলো, এইসব কোনো পেন্ডেন্ট হলো, এইসব সে সংগ্রহ করতে, কালেক্ট করতে খুবই ভালোবাসে, এটা তার একটা হবি। এবং তার যে সিএ, সে হচ্ছে ঋষভ বাসু হচ্ছে তার সিএ ক্যারেক্টারটাকে প্লে করেছে। এবং ঋষভের আরেকটা ট্যালেন্ট ছিল যে সে খুব ভালো পেন্টিং আঁকতো, এবং সেই পেন্টিংগুলোর এক্সিবিশনের জন্য সে একটা রুমও বানিয়েছিল, যেখানে তার পেন্টিংয়ের এক্সিবিশন হতো। তো এইখানে যখন যায় দি একেন তার দুজন আরও অ্যাসিস্ট্যান্ট অফ ফ্রেন্ডসদের নিয়ে, তো সেখানে গিয়ে সে বোঝে যে কিছু না কিছু তো গড়বড় চলছে, কারণ গৌরব চক্রবর্তীর বাড়ির থেকে তার কাকা যেসব পেন্টিং বা যা যা এনেছে সেইগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, মানে কেউ মানে সরিয়ে ফেলছে, কে সরিয়ে ফেলছে সেটা বোঝা যাচ্ছে না। এবং যে কাকা, সে কোথাও না কোথাও ঈশা সাহাকে এবং গৌরব চক্রবর্তী কেউ সাসপেক্ট করে যে হয়তো ওরাও চুরি করতে পারে বা ওরাও সেটা সরিয়ে দিতে পারে। কিন্তু যে কাকা, তার শরীর যেহেতু ক্যান্সার হয়েছে, তার ফলে তার অনেক কথা মনে থাকে না, মানে এই মুহূর্তে এর সঙ্গে কথা বললো, 5 মিনিট পর ভুলে গেল যে সে কে। তো এরকম তার অবস্থা, এবং সে বারবার একটাই কথাই বলতো যে স্মৃতি তার সঙ্গে, মানে স্মৃতি বা স্মৃতি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এবং সেটা একে বুঝতে পারতো না যে স্মৃতিটা কি, মানে সে তার মেমোরি লস হচ্ছে বলে সেটা বলছে যে স্মৃতি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, নাকি তার পেছনে কোনো অন্য রিজন আছে। তো এইগুলো সব মিলিয়ে সিনেমাটা, এবং সেখানে শাশ্বত চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা খুবই অসাধারণভাবে প্লে করেছে। শাশ্বত চট্টোপাধ্যায়, সে একজন টেররিস্ট, এবং সে নিজের আইডেন্টিটিকে চেঞ্জ করে করে বেনারসে এদিক ওদিক ঘুরে বেড়ায়, এবং সে সেখানে টেয়ার অ্যাটাক করার চেষ্টা করে, দুটো অ্যাটাক করেও, এবং আরও অ্যাটাক করার চেষ্টা করে হোলির দিন। এবং সেখানে সে বিভিন্ন রকমের ক্যারেক্টার প্লে করে, কখনো সে সাধু হয়ে যায়, কখনো সে একজন মুসলিম হয়ে যায়, কখনো সে একজন আদার্স ক্যারেক্টার কোনো একটা প্লে করে, একজন ইংরেজের ক্যারেক্টার প্লে করছে। তো সে এরকম বেশভূষা চেঞ্জ করে পুলিশের থেকে লুকিয়ে নিজের টেররিস্ট অর্গানাইজেশনকে চালাচ্ছিল, এবং সে বেনারসে একটা বড় টেরার অ্যাটাক করতে চাইছিল। এবং সেই ক্যারেক্টারগুলোকে শাশ্বত চট্টোপাধ্যায় জাস্ট অসাম নিখুঁতভাবে মেনটেন করেছে এবং প্লে করেছে। বিশ্বনাথ বাসুও খুবই ভালো ক্যারেক্টার প্লে করেছে, সে একজন অ্যান্টিক শপের ওনার, এবং তারও ক্যারেক্টারটা খুব মিস্ট্রিফুল। এবং জিনিসটা হচ্ছে শাশ্বত
চট্টোপাধ্যায় যে টেরিস অ্যাটাক করতে চাইছে বা করবে সেটাই কিভাবে ধরা যায়, আর এখানে গৌরব চক্রবর্তীর বাড়িতে কি বাড়ির ভেতর আভ্যন্তরীণ মিস্ট্রি চলছে, এটার সঙ্গে কি সেই টেরার অ্যাটাকের কোনো লিঙ্ক আছে, বা সাসপেক্টকে গৌরব চক্রবর্তী, ঈশা সাহা নাকি ঋষভ বাসু নাকি আদার্স কেউ। তো এই সব কোশ্চেনগুলোকে নিয়ে হচ্ছে দি একেন বেনারসের বিভীষিকা, এবং এর থেকে বেশি ডিটেলসে বললে তো সেটা স্পয়লার দেওয়া হয়ে যাবে, এবং সেটা আমিও চাই না, তোমরাও চাও না। তো সিনেমাটা খুবই ভালো, কিন্তু আমার মনে হয় এন্ডিংয়ে মানে যখন আমরা কোনো ডিটেকটিভ বই দেখি তখন আমরা সবাই না, দর্শকরাও না একটা ডিটেকটিভ হয়ে যায়। আমাদের মনে হয় এই সিনটা দেখানো হয়েছে, তাহলে এই সিনটা ওটার সঙ্গে কোনো লিঙ্ক আছে, বা এই যে লোকটা, এই ক্যারেক্টারটা হয়তো আসল দোষী। আমরা ডিটেকটিভ হয়ে যাই, আমরা কোথাও না কোথাও নিজেদের গেস চালাতে থাকি, এবং লাস্টে গিয়ে ডিটেকটিভ সে যে মেন যে দোষী তাকে ধরে, এবং আস্তে আস্তে সব কটা যে কটা মিস্ট্রি আছে পুরো সিনেমা জুড়ে যা যা দেখানো হয়েছিল, যেই মিস্ট্রিগুলোকে সেগুলোকে সব একটা সুতোয় গাঁথে এবং একটা একটা করে মিস্ট্রি সলভ করে, এবং সেটা আমাদের চোখের সামনে ক্লিয়ার হয়ে যায়, আচ্ছা এই কারণটার জন্য এটা হয়েছে, এবং একটা মেন্টালিটি ক্ল্যারিটি আসে, একটা স্বচ্ছলতা আসে, যে এই ক্ল্যারিটিটা আমরা পাই যে ঠিক আছে এটার জন্য এইগুলো হয়েছে, আমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাই। এবং সেইখানে গিয়ে যদি সেই ক্ল্যারিটি যায় কোথাও গিয়ে যদি একটু হলেও কমতি থেকে যায়, তাহলে মনে হয় যে ঠিক পুরো মজাটা আসলো না একটা ডিটেকটিভ বইয়ের। এবং দি একেন বেনারসের বিভীষিকায় জিনিসটা হচ্ছে খুবই সুন্দরভাবে, যেটা কমেডি পাঞ্চ করে পুরো জিনিসটাকে মেনটেন করা হয়েছে, সবই ভালো, সাসপেন্সও রাখা হয়েছে, মিস্ট্রিও ক্রিয়েট করা হয়েছে, সব হয়েছে, কিন্তু লাস্টে গিয়ে যে ক্ল্যারিটিটা, যেই পাজল সলভটা, সেটা আমার মনে হচ্ছে কোথাও না কোথাও আরেকটু ডিটেলিং করা উচিত ছিল, আরেকটু বেশি সেই ক্লাইম্যাক্সটাকে নিয়ে ভাবা উচিত ছিল, যাতে আরও নিখুঁতভাবে যাতে মানুষদের বোঝানো যায় যে কোনটার জন্য কোনটা হয়েছে। কারণ আর একটু সময়, আমার মনে হয় আরও 10-15 মিনিট সেটাকে ক্ল্যারিটি রাখার জন্য করা উচিত ছিল, কারণ বইটা আমরা সবাই জানি 1 ঘন্টা 58 মিনিটের, নট ইভেন ফুল 2 আওয়ার। তো আরও যদি 10 থেকে 15 মিনিট অ্যাড করা হতো তাহলে এমন কোনো ক্ষতি হতো না, এবং সে 10 থেকে 15 মিনিট একটু যদি আরেকটু ডিটেলিংয়ে দেখানো হতো, কয়েকটা সিন যদি আরেকটু ডিটেলস যদি প্রেজেন্ট করা হতো, তাহলে আমার মনে হয় আরও এটার মধ্যে একটা স্টার এক্সট্রা যোগ হয়ে যেত এই সিনেমাটার সঙ্গে। কিন্তু আদারওয়াইজ যেটা ফুল ফ্লেজে সত্যি সিনেমাটা ভালো, আমি 5-এর মধ্যে 4 স্টার দেবো, 1টা স্টার ওই ক্ল্যারিটির জন্য আমি দিলাম না। কিন্তু আদারওয়াইজ অনির্বাণ চক্রবর্তী যেইভাবে ক্যারেক্টারটা প্লে করেছে, যে কমেডি মানে তার ওই আধা আধুরা যেই সব মানে কাহাওয়াতগুলো বলে, একটা ঘাড়ে আরেকটা লাগায়, কিংবা সে এত খাদ্য রসিক যে খাওয়ার কথা শুনলেই সে অন্য কিছু সব ভুলে যায়, এবং এই সব যে জিনিসগুলো, এবং তার এমন এমন হিন্দি কথা যেগুলো অন্য কেউ বুঝে পায় না, তো এই সব যে কমেডিগুলোকে ব্লেন্ড করা হয়েছে, জাস্ট অসাম। অ্যান্ড সত্যি কথা বলতে মাস্ট ওয়াচ, মানে খুবই একটা সুন্দর এন্টারটেনিং বই, 1 ঘন্টা 58 মিনিটের বই, এবং বইটা দেখলে কেউ বোর হবে না, আমার গ্যারান্টি কেউ বোর হবে না, ফার্স্ট থেকে লাস্ট অবধি এন্টারটেইনিং। এবং অনির্বাণ চক্রবর্তীকে যখন যখন ক্যামেরার সামনে দেখানো হয়েছে তখনই দর্শকদের মুখে একটা স্মাইল চলে এসেছে, যে এই মাত্র কিছু একটা করবে যে মানুষ হেসে ফেলবে। সো জাস্ট অসাম, তোমরাও দেখো এই বইটা, আর তোমরা যদি এটা দেখে নাও বইটা, তাহলে নিশ্চয়ই কমেন্টে জানিয়ে যে তোমাদের কেমন লেগেছে। এবং এই ভিডিওটা এতটাই অবধি, ইয়েস্টারডে আমি রিয়াকশন করেছি ওয়ার 2 এর অফিসিয়াল টিজারের ওপর, সেটার লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, এই ভিডিওটার পরে সেটাও দেখো, এবং এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।